ওকে, দেখতে পাচ্ছ না? Yes, আচ্ছা, আমরা 31 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়াইছিলাম। আজকে আমরা 32 থেকে এখন একটু আমাদের সৃজনশীলের জন্য পড়বো। আবার 32 নাম্বার পৃষ্ঠায় আছে কি বলে, ভার্চুয়াল রিয়েলিটি। নাম শুনেছো ভার্চুয়াল রিয়েলিটি? জি স্যার। বলতে পারবা কি আসলে ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমরা আসলে কি বুঝি? স্যার, মানুষ কৃত্রিমভাবে যে সংযোগটা পরিবেশের সাথে যে সংযোগটা স্থাপন করে ওইটাকে আমরা বুঝি ভার্চুয়াল রিয়েলিটি। স্যার, আপনি কি কিছু বলছেন? কিছুই শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, সরি, আমার আসলে মিউট হয়ে গেছে। হ্যাঁ, মিউট করা ছিল। আচ্ছা, আমি আরেকটু বলি যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি। এমন একটা পরিবেশ যেখানে মানুষ এবং বস্তুর সাথে কানেকশন তৈরি করা হয় ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে। এখানে বহুমাত্রিক বলতে আসলে ত্রিমাত্রিক বোঝানো হয়েছে। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, যেমন তোমরা হয়তো দেখতে পাবা বিভিন্ন পিকচারকে 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করা যায়, হয়তো তোমরা ইউজ করছো বিভিন্ন সময় 3D অ্যাঙ্গেলে, তাই না? এবং তোমরা বিভিন্ন গেমস খেলছো, অথবা আরেকটা কাজ করতে পারো, দেখবা বিভিন্ন শপিং মলে আছে যে 3D তে বাইরে থেকেও কিন্তু ভিতরে ক্রিকেট খেলা যায়। এই ভার্চুয়াল রিয়েলিটিটা তোমরা খেলছো? এই জিনিসগুলো কি দেখছো যে বাইরে থেকে তুমি ব্যাট করবা, বাট ভিতরে কিন্তু তুমি ওইটার সাথে একটা কানেকশন, তাই না? ডিসপ্লের মধ্যে তোমার সাথে কানেক্টেড হচ্ছে, তুমি কিন্তু বাইরে থেকে ওইটাকে নিয়ন্ত্রণ করতে, বা তোমার সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে ভার্চুয়ালি। তার মানে ভার্চুয়াল হচ্ছে কানেকশন আছে বাট ফিজিক্যালি দেখা যায় না। এইগুলোকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলে থাকি, যে আমরা এমন একটা ত্রিমাত্রিক ব্যবস্থা সৃষ্টি করি যা বস্তু এবং ব্যক্তির মধ্যে রিলেশন তৈরি হয়, কিন্তু বাস্তব বলতে আসলে ফিজিক্যালি কোনো কানেকশন নাই। অথবা তোমরা নব থিয়েটারে যে বিভিন্ন 3D চশমা পরে বিভিন্ন গেমস বা বিভিন্ন কিছু হয়তো দেখতে পারো, তাই না? গেছো না কখনো? জি স্যার। ইয়েস স্যার। ওটা কিন্তু আসলে খালি চোখে বোঝা যায় না, আসলে 3 ডাইমেনশনালি বোঝা যায়, তাই না? তোমরা হয়তো বিভিন্ন ইংলিশ মুভিতে দেখবা এই জিনিসগুলো, দেখবা বিভিন্ন গ্লাভস পরে অথবা চশমা পরে যে 3D বা যে ভার্চুয়াল রিয়েলিটি গুলো দেখানো হয়, সবচেয়ে ইংলিশ মুভিগুলোতে বেশি ইউজ করা হয় জিনিসগুলো, তাই না? আচ্ছা, তার মানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বুঝলাম যে ব্যক্তি এবং বস্তুর মধ্যে রিলেশন, সেটা অবশ্যই একটা ত্রিমাত্রিক বা বহুমাত্রিক ব্যবস্থার মাধ্যমে হতে হবে। ওকে, এর কিছু উপাদান থাকে। আমার একটা ভার্চুয়াল রিয়েলিটি বানানোর জন্য বা ক্রিয়েট করার জন্য কয়েকটা উপাদান থাকে। উপাদানগুলো কি কি বলছে এখানে? ইফেক্টর মানে এখানে কি বোঝানো হচ্ছে বলতে পারবা? যে ইফেক্টর অ্যাকচুয়ালি একটা বিশেষ ধরনের ডিভাইস বা ইন্টারফেস, যা ওই পরিবেশ বা এবং ব্যক্তির মধ্যে কানেকশন তৈরি করে। ঠিক আছে, যার অ্যাকচুয়ালি আমরা এটাকে সেন্সরে বলতে পারি, তাই না? ইফেক্ট বা কানেক্ট করতে পারবে, আমরা একটা ভার্চুয়াল সেন্সর বলতে পারি। আর সেই সেন্সরটা আসলে কি কি হতে পারে বলো তো? সেই ডিভাইসগুলোর নাম বলো তো, যা দিয়ে আমি 3D বা ভার্চুয়াল রিয়েলিটি কানেক্ট করতে পারি। কোন জিনিসপত্রগুলো হতে পারে? হ্যাঁ, গ্লাভস, তারপর
400 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো অবশ্যই দেখছো যে আসলে বাস্তবে আমরা এগুলা ইউজ করে থাকি, তাই না? এরপর আছে রিয়েলিটি, দ্যাট মিন্স রিয়েলিটি সিমুলেটর। সিমুলেটর কি আগে একদিন তোমাদের মনে হয় ক্রায়ো সার্জারির মধ্যে পড়াইছিলাম যে আসলে এটা একটা সফটওয়্যার যা আগে থেকে একটা পরিবেশের উপর মানে পরিবেশ তৈরি করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই সিমুলেটর দিয়ে, তাই না? আমি এরকম একটা সংজ্ঞা দিয়েছিলাম যে সিমুলেটর হচ্ছে একটা সফটওয়্যার যা ওই পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হয় আগে থেকে, এবং সেটা দিয়ে আসলে চেক করা হয় কম্পিউটারে যে আমার এই সিস্টেমটা কাজ করতেছে কিনা। সো এরকম একটা সিমুলেটর যেটা তোমার এক ধরনের হার্ডওয়্যার হিসেবে কাজ করে, ঠিক আছে? সরি, হার্ডওয়্যারের মধ্যে যে আমরা সফটওয়্যার ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং, তাপমাত্রা নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ব্যবহার করা হয়। একটা আছে ট্রান্সডিউসার আর একটা আছে ট্রান্সপন্ডার, দুইটা নাম শুনছো হয়তো তোমরা। ট্রান্সডিউসার হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালকে, বিভিন্ন সিগন্যালকে অন্য সিগন্যালে কনভার্ট করে। এটা আসলে বড় ক্লাসের পড়া। ট্রান্সডিউসার শব্দটা তোমাদের জন্য আসলে নাও বুঝতে পারো যে একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালে কনভার্ট করে। ডিজিটাল ডিজিটালকে অ্যানালগে করতে পারে, অ্যানালগকে ডিজিটালে করতে পারে, এটাকে বলা হয় ট্রান্সডিউসার। আর একটা আছে ট্রান্সপন্ডার। দেখবা আমাদের স্যাটেলাইটে 40টা ট্রান্সপন্ডারের নাম বলা আছে। তোমরা হয়তো যদি স্যাটেলাইট সম্পর্কে কেউ পড়ে থাকো বা কেউ জেনে থাকো, দেখবা 40টা ট্রান্সপন্ডার, ওটা অ্যান্টেনা হিসেবে কাজ করে। নিশ্চয়ই তোমরা অ্যান্টেনা কি সেটা জানো। এই অ্যান্টেনা চিনো? নাম শুনেছো অ্যান্টেনার? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। কোথায় শুনেছো বা কোথায় দেখেছো অ্যান্টেনা? স্যার আগের দিন টিভিতে থাকতো। রেডিওতে। আগের যুগের টিভি বা রেডিও তো, হ্যাঁ হ্যাঁ, বিটিভি যখন আমরা দেখতাম, তাই না? জি আচ্ছা, স্যার। অ্যান্টেনার কাজ হচ্ছে সিগন্যালকে রিসিভ করে আর সিগন্যাল ট্রান্সমিট করে। ওকে, ওইটা হচ্ছে অ্যান্টেনার কাজ। দেখবে অ্যান্টেনা বিভিন্ন রকম হইতে পারে। তুমি টিভিতে এক ধরনের অ্যান্টেনা দেখছো, কিন্তু অ্যান্টেনা ডিশও হইতে পারে। যেমন যেটা তুমি কিসে দেখো বলো তো? টাওয়ারে দেখো না, বড় বড় ডিশ থাকে, ওগুলো অ্যান্টেনা হিসেবে কাজ করে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন সিগন্যাল ছিল। রিসিভ করে। হ্যাঁ বলো। স্যার সিমুলেটর বলতে কি বোঝায়? একটা সফটওয়্যার বোঝায়। সিমুলেটর হচ্ছে একটা সফটওয়্যার যা একটা পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করার জন্য। যেমন আমি একটু বলি ক্লিয়ারলি, তুমি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছ। এই নেটওয়ার্কটা ধরো তুমি 10টা কম্পিউটারের মধ্যে কানেকশন দিতে চাচ্ছ। এখন ডিরেক্ট কি তুমি বাস্তবে অ্যাপ্লাই করবা, নাকি কম্পিউটারে একটা পরিবেশ তৈরি করে ওখানে আগে চেক করবা যে এই 10টা কম্পিউটারের মধ্যে আসলে কানেকশন করা সম্ভব কিনা? আগে কিন্তু কম্পিউটার দিয়ে চেক করা হয়। তাহলে কম্পিউটারে আগে থেকে একটা পরিবেশ তৈরি করে ওইটা চেক করা হয়। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় সিমুলেশন। আর এটা যা দিয়ে করা হয় সেটাকে আমরা বলতেছি সিমুলেটর একটা সফটওয়্যার। বুঝতে পারছি? বা সিমুলেটর বলতেছি। বুঝতে পারছি ওকে, স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এরপর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে, সরি, পরবর্তী এলিমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা মনে হয় সবাই জানো। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপস বা সফটওয়্যার। তোমরা তোমরা যে অ্যাপস গুলো ইউজ করো, এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেশন এক একটা, জানো এটা? তার মানে জি স্যার বিভিন্ন জানি। জিনিসের সাথে বিভিন্ন জিনিসের কানেকশন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দরকার, তাই না? তুমি দেখো ইউটিউব একটা অ্যাপ্লিকেশন, তাই না? সো তার একটা স্পেসিফিক কাজ থাকে। ফেসবুক আর একটা অ্যাপ্লিকেশন, তার অন্য একটা কাজ থাকে। সো এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। এরপর হচ্ছে জিওমেট্রি। এটা কি? বলো, জিওমেট্রিটা কি বলতে কি বুঝি আসলে? আসলে এই জিওমেট্রি হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের আকৃতি বা বিভিন্ন বস্তুর বাহ্যিক সম্পর্কিত তথ্য বলি ভার্চুয়াল পরিবেশের। যেমন আমি যদি একটা পরিবেশ বা ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করতে চাই, তার একটা নির্দিষ্ট এরিয়া থাকে নাকি আনলিমিটেড?
স্যার আবার মিউট হয়ে গেছে। আচ্ছা স্যার কি স্লাইড দেখাচ্ছে? হ্যাঁ হুম, দেখাচ্ছি আমি তো দেখতে ভার্চুয়াল পাচ্ছি না। রিয়েলিটি নিয়ে। আচ্ছা কারো কাছে কি স্ক্রিনশটটা হবে স্লাইডের? কোন স্লাইড? এই যে এখন যেটা দেখাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। কোন অ্যাপে দিব তোমাকে? আমারও দেখা যাচ্ছে না কেন জানি। হোয়াটসঅ্যাপে তারপর দিতে চলেই পারো গেল। অথবা টিমসেও দিতে পারো। ওকে দিছি আমি দিছি দেখ মারজু আমি দিছি দেখ কোনটাতে? হোয়াটসঅ্যাপে? টিমসে দিছি আচ্ছা দেখতেছি দাঁড়া। এই স্লাইড কি চলে গেছে? হুম, স্যার হ্যাঁ চলে গেছে। সারি নাই। সারি তো নাই। ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। স্যারের নেটে মেবি প্রবলেম হচ্ছে। স্যার নাই? না না না, নেই তো। আচ্ছা তোমরা নাইম স্যারের বই কে কিনছো? কেউ না। তুমি কিনেছো? না, এমনি জিজ্ঞেস করতেছিলাম, ওই সময় কে জানি বললো। নীতির আছে, কে যেন আমার কিনছে। কিনছে মনে হয়। কেউ কি বোর্ড বই কিনছো? আমি হুম, কিনছি। Here I am. আমি কিনছি। আমি কিনছি কিন্তু একবারও খুলে দেখি নাই। তোমারটা তো আমাকে খুলে দিই। এটা কি কিনতেই হবে? সেমন্তী এটা কিনলে ভালো হয়, এটা এটাতে ইনফরমেশন অনেক সহজভাবে দেওয়া আছে। মুজিবুর স্যার বই থেকে হতে জাহান। কঠিন করে দেওয়া। বল বল। কিছু কিছু ইনফরমেশন বেশি দেওয়া। এই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার শোনা যাচ্ছে? নেটওয়ার্কে তো কি এমন হয়েছে? ডিস্টার্ব করছে। আরে নেটওয়ার্ক ফল করছে, কি যে ডিস্টার্বিং অবস্থা। জাস্ট এ মিনিট। আজকে তো খুবই বাজে অবস্থা, ফোনের নেটওয়ার্ক শেষ হয়ে গেল।
আজকে তো খুব ডিস্টার্ব করলো আমাকে। ওকে, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আসলে ভার্চুয়াল রিয়েলিটি সংজ্ঞা পড়লাম, উপাদান পড়লাম। এখন আর একটা জিনিস দেখি, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার। এই বলো তো কোথায় কোথায় ব্যবহার করি আমরা? প্রথমে দেখো, আমরা গেমসে অথবা বিভিন্ন সিনেমাতে ইউজ করি। কোন সিনেমাতে ইউজ করে বেশি বলো তো? কারা বেশি ইউজ করে? হলিউড। হলিউড, থ্যাংক ইউ। এরপরে শিক্ষা প্রশিক্ষণে আমরা ইউজ করতে পারি। শিক্ষা ক্ষেত্রে তো আমরা বিভিন্ন থ্রি ডাইমেনশনাল অনেক কিছু দেখাইতে পারি। প্রশিক্ষণে মানুষ ইউজ করতে পারে, যেমন তোমার বিভিন্ন ড্রাইভিং সিস্টেমে কিন্তু এটা ইউজ করে। এখন কিন্তু অটোমেটিক সিস্টেম চলে ড্রাইভিং এ, দেখছো তোমরা? উন্নত বিশ্বে কিন্তু গাড়ি চালায় সিমুলেটেড অবস্থায়, দ্যাট মিন্স ড্রাইভার ছাড়া, জানো? জি স্যার। ওকে, চিকিৎসা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সিমুলেশন, দ্যাট মিন্স এই যে ভার্চুয়াল রিয়েলিটি, আমরা বিভিন্ন অপারেশন বা অনেক তথ্যই আমরা ভার্চুয়াল রিয়েলিটি থেকে পেয়ে থাকি বা চিকিৎসা করে থাকি। সেগুলো জাস্ট আমরা নামগুলো জেনে নিই, যেহেতু ব্যবহার বলছে শুধু ব্যবহারটাই জানি। সামরিক বাহিনীতে ইউজ করে থাকে মিসাইল, যেমন তোমরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রের জন্য ইউজ করা হয়। একটা স্থাপত্য নির্মাণ শিল্পে ইউজ করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিল্প কারখানা বেশি ইউজ করা হয়। দেখো, ড্রাইভিং এবং ফ্লাইট সিমুলেশন, তোমরা কি জানো প্লেন চালানো হয় সিমুলেটেড পদ্ধতিতে, দ্যাট মিন্স এই ভার্চুয়াল রিয়েলিটিতে পাইলট না থাকলেও চলে ট্রেন, মানে কি বলে প্লেন, জানো? ওই পাইলটের কোনো কাজ নাই, ও শুধু বসে থাকে, বাট কম্পিউটার দিয়ে ওকে নিয়ন্ত্রণ করা হয়। অনেক সময় তোমরা হয়তো দেখছো যে বিভিন্ন সময় প্লেন হারিয়ে যায়, দেখছো না? শুনেছো? জি স্যার। কখন হারায় জানো? যখন তার সাথে কানেকশন চলে যায়, তখন সে তার দিক হারায় ফেলে। প্রত্যেকটা প্লেন যখন যায় তখন কিন্তু প্রত্যেকটা স্টেশনের সাথে ওর কানেকশন, মানে আমাদের ফ্লাইট যেখান থেকে রান করে ওখানে কিন্তু ওদের অফিস থেকে সব নিয়ন্ত্রণ করে। যদি বাই চান্স কোনো কারণে তাদের সাথে কানেকশন হারায় চলে যায়, সেই ক্ষেত্রে প্লেন ক্রাশ বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য দেখবা প্লেন হ্যাকিং করে বা হ্যাক করে, শুনেছো কথাটা? কখনো শুনেছো এটা? জি স্যার। সো এইভাবে আসলে ওরা ভার্চুয়াল কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। সো এইভাবে আসলে তারা এটা করছে। আর এই যে আমরা ড্রাইভ জিনিসগুলা, একটা কোশ্চেন থাকতে পারে এখানে। ধরে নাও রহিম সাহেব প্রশিক্ষণ নিল অনলাইনের মাধ্যমে, একটা প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং শিখলো। সে কোনো ফিজিক্যালি কারোর কাছে না যেয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সে ড্রাইভিং শিখলো। এখানে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে বলো? ড্রাইভিং সিমুলেটর। ভার্চুয়াল রিয়েলিটি reality। বলবা। আসলে প্রযুক্তিটা আছে ভার্চুয়াল রিয়েলিটি, দেন ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা দিবা, এরপর তার বৈশিষ্ট্য দিবা, দেন ওর ব্যবহার দিবা, এরপর তুমি ড্রাইভিং সম্পর্কে দু একটা লাইন লিখলা। এটা একটা সৃজনশীল কোশ্চেন, তাহলে এর মধ্যে আজকে একটা সৃজনশীল কোশ্চেন আছে, ঠিক আছে? এই ড্রাইভিং এর ক্ষেত্রে এখান থেকে আর তেমন কিছুই আসে না, শুধু এই ড্রাইভিং এর ক্ষেত্রে এই জিনিসটাই আসে। ট্রাফিক ব্যবস্থাপনায় কিন্তু এটা ইউজ করা আছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন কিন্তু অফিসে বসে সব নিয়ন্ত্রণ করে, জানো? অবশ্য তোমরা এটা শুনে থাকবা। আরেকটা টপিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা, নাম শুনেছো কেউ? জি স্যার, শুনেছি। এটা কি বলো? জি স্যার। এটা কি আসলে? রোবটের ক্ষেত্রে হ্যাঁ বেশি হ্যাঁ, ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যদি একটা সংজ্ঞা বলি, সেটা হচ্ছে এরকম জিনিস যে মানুষের চিন্তা ভাবনা যদি আমি কোনো কম্পিউটারের মধ্য দিয়ে মানুষের মতো রূপ দান করতে পারি, মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা রূপ দিতে পারি, এটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ব্যবহারটা হয় কোথায় বলো তো? রোবটে, তাই না? রোবটের মধ্যে আমরা কি করি, আমাদের চিন্তা ভাবনা প্রোগ্রামের মাধ্যমে দিয়ে দিই এবং তার উপর ভিত্তি করে ওই রোবট কাজ করে। এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পার্ট হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কি? যে কোনো বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করে আমরা যদি ওই তথ্য একটা কম্পিউটারের মাধ্যমে যাচাই বাছাই করতে পারি বা কোনো কোশ্চেন দিয়ে সেখান থেকে উত্তর নিতে পারি, ওইটাকে বলতেছি এক্সপার্ট সিস্টেম। তার মানে এই জিনিসটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি রোবটে। তোমরা দেখবা আমাদের বাংলাদেশের একটা রোবট ছিল, সেটা কি সুফিয়া। ওকে কিছু কোশ্চেন করলে অ্যানসার দেয়। এখন বলো ওই সুফিয়াকে কি যে কোনো কোশ্চেন করলে অ্যানসার দিবে? বলো তো। না স্যার।
ওকে কিছু নির্দিষ্ট ফিক্সড কোশ্চেন দিতে হবে, তাই না, যা ওর মধ্যে আগে থেকেই দেওয়া আছে, বা ওই ধরনের কিছু দেওয়া আছে, তার উপর অ্যানালাইসিস করে ও সামঞ্জস্য কিছু বলতে পারে। এক্সাক্ট ভিন্ন ভিন্ন কোশ্চেন তো দিতে পারে না, এটা তো সম্ভব না। সো মানুষের আসলে যে চিন্তা ভাবনার একটা ক্ষমতা আছে, এইটা পৃথিবীতে কারোর উপর দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিছু ডেটা দিয়ে তার উপর বিশ্লেষণ করে কিছু তথ্য ওখান থেকে নিতে পারে বা কিছু ধারণা নিতে পারে। তার মানে এই নয় যে ওই রোবট দিয়ে মানুষের মতো একদম এক্সাক্ট চিন্তা ভাবনা, নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারবে, এটা সম্ভব না আসলে। এক্সপার্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে ওই এক্সপার্ট সিস্টেম কোনো কাজ করবে না, এটা তো আমরা নরমালি বলতে পারি, তাই না। এরপরে হচ্ছে কি হয় যে এটা মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারে না। দ্যাট মিন্স যে একদম যে মানুষ ছাড়া চলতে পারবে এটা হতেই পারবে না, এটা মানুষের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে, বাট এক্সাক্ট মানুষের বিকল্প হিসেবে সম্ভব না। অনেক ক্ষেত্রে মানুষের সাথে দ্রুত কাজ করতে পারে। বিভিন্ন সময় দেখা গেল আমরা বড় বড় রোবটটা আমরা কোথায় ইউজ করতে পারি বলতো, যেসব জায়গায় মানুষের রিস্ক, ধরো একটা জাহাজ নষ্ট হয়ে গিয়েছে, জাহাজের নিচে একটা পার্ট অকেজো হয়ে গেছে পানির মধ্যে, সেটা তো মানুষের দ্বারা ঠিক করা অত্যন্ত কষ্টসাধ্য, রিস্ক, সেই সব জায়গায় রোবট পাঠিয়ে দিয়ে কাজ করা হয়। অথবা কলকারখানা যেখানে অত্যন্ত হিট উৎপন্ন হয়, সেই সব জায়গায় মানুষের জীবনের রিস্ক থাকতে পারে, ওই সব জায়গায় রোবট পাঠিয়ে দিয়ে আমাদের কিছু কাজ করা হয়, যেটা মানুষের থেকে দ্রুত করতে পারে সে। ঠিক আছে, এই জন্য অনেক ক্ষেত্রে রোবটকে আমরা দ্রুত কাজের গতিতে ইউজ করতে পারি। এটা ছিল আমাদের আজকের দুইটা টার্ম, একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট, আমরা কি পড়লাম ভার্চুয়াল রিয়েলিটি, আর একটা আছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম বলতে আসলে একটা ব্যবহার যেটা আমরা কম্পিউটার রোবটে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এটা আসলে জাস্ট সংজ্ঞাটাই, যে এখান থেকে একটা কোশ্চেনই পড়বা। কোশ্চেনটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কোথায় হয়, আমরা রোবটে বলতে পারি। আর একটা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি, তার ব্যবহারটা কি, আমরা যদি ড্রাইভিং এর ক্ষেত্রে বলি ওখানে একটা সৃজনশীল কোশ্চেন হতে পারে। এখান থেকে কিন্তু আজকে দুইটা সৃজনশীল কোশ্চেন হলো, একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে, আর একটা হচ্ছে কি থেকে বলো তো, এক্সপার্ট, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, ঠিক আছে। এখান থেকে আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে ওর ব্যবহারটা বলে দিবা রোবট, অ্যাকচুয়ালি রোবোটিক্স কথাটাই বলে দিলে চলবে রোবট সম্পর্কে। এই আমি নেক্সট দিন একটু রোবোটিক্স সম্পর্কে বলবো, সেটা হচ্ছে 38 নম্বর পেজ থেকে। আমি যদি একটু দেখাই দিই তোমাদের, এই সময় কি আছে না শেষ হয়ে গেছে? স্যার এক 1 মিনিট মিনিট আছে। আছে। ওকে, তোমরা এখন থেকে কিন্তু আমরা বইয়ের সিকোয়েন্সিয়ালি যাব। মুজিবুর রহমান এখন এক একটা বইয়ের সিকোয়েন্স কিন্তু এক এক রকম হতে পারে, পারে না? অবশ্যই কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে আমি যাব হচ্ছে মুজিবুর রহমানের বইয়ের সিকোয়েন্স থেকে, এখন তোমরা একটু মিলায় পড়ে নিও, ঠিক আছে। হয়তো টপিকটা একটু আগে পরে থাকতে পারে, এটা আসলে কোনো ফ্যাক্ট না, থাকলেই হয়েছে। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমরা এখান থেকে আর দুইটা সৃজনশীল পড়বো, একটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে, আর একটা হচ্ছে কিছু নেতিবাচক দিক আছে বা অথবা হ্যাকিং যে জিনিসটা, তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর নাম নিশ্চয়ই শুনেছো, তাই না? কি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে? বায়োলজিতে পড়েছো, বলো। টিস্যু কালচার। নতুন নতুন প্রজাতি উদ্ভব করা হয়, তাই না? নিশ্চয়ই এটা পড়েছো সম্ভবত। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ব্লগিংটা কি, ব্লগ যেটা? আচ্ছা, ব্লগ বলা হয় সেটা হচ্ছে, তোমরা কখনো আর্টিকেল পড়েছো অনলাইনে? ব্লগ লেখে, হ্যাঁ, বিভিন্ন সম্পাদকীয় কলাম গুলাতে ওরা ব্লগ বলতে আর্টিকেল লেখে, হ্যাঁ, ওইগুলো হচ্ছে তোমার ব্লগ, ব্লগিং। ওখানে ব্লগার বলা হয় ওদেরকে, ওরা কিছু লেখা অনলাইনে একটা নির্দিষ্ট, ঠিক আছে। আর্টিকেল লেখে অ্যাকচুয়ালি ওরা একটা কলাম বা একটা পেজ বা আলাদা একটা চ্যানেলে থাকে, দেখবা যে বিভিন্ন অনলাইনে তোমরা হয়তো পড়তে পারো, ওইটাকে আসলে আমরা ব্লগিং বলে থাকি। আচ্ছা, আমি এখানে ওই যে রোবোটিক্স এর কথা বলে থাকি, রোবোটিক্স অলরেডি তোমরা বুঝে গেছো যে আসলে রোবোটিক্সটা কি, এক্সপার্ট সিস্টেমের একটা পার্ট রোবোটিক্স। আর রোবোটিক্স কি কেউ একটু বলতে পারবা?
রোবোটিক্স বলতে কি বুঝি আমরা আসলে? আচ্ছা, যাদের কাছে মুজিবুর রহমানের বই নাই, আমি সিকোয়েন্সিয়ালি সব পেজগুলো আমি তোমাদের তুলে রাখছি, এটা আমি আসলে শেয়ার করব তোমাদের সাথে। ওকে, 300 দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে কালেক্ট করে নিও তোমরা। হ্যাঁ বলো, রোবোটিক্স বলতে আসলে আমরা কি বুঝি? প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা সংজ্ঞা হয়েছে যে আমরা এটা একটা আসলে রোবোটিক্স আর রোবটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? জি স্যার। রোবোটিক্স হচ্ছে একটা শাখা, ওই শাখায় কাকে নিয়ে আলোচনা করা হবে বলো তো? রোবটকে নিয়ে। রোবটকে নিয়ে। রোবটের নিয়ে। রোবট হচ্ছে নিয়ে। একটা পার্ট, আর রোবোটিক্স হচ্ছে অনেকগুলো পার্টের সমষ্টি, যেখানে বিভিন্ন রোবট নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হচ্ছে রোবোটিক্স। আর রোবট হচ্ছে এমন একটা স্বয়ংক্রিয় যন্ত্র যা কোনো ব্যক্তি দ্বারা নির্দেশ অর্থাৎ পরিচালিত হয় এবং তার নির্দেশ মোতাবেক কিছু কাজ করে থাকে, সেটাকে আমরা বলতে পারি রোবট। আর এই রোবট সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলতে পারি রোবোটিক। রোবট। তার মানে দুইটা জিনিসের পার্থক্যটা বুঝতে পারলে, তাই না? তোমাদের পড়া এই পর্যন্তই থাকবে। ভার্চুয়াল রিয়েলিটি থেকে ওই কোশ্চেনটা পড়ে নিবা, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এই রোবোটিক্স এর কোশ্চেনটা পড়ে নিবা। রোবোটিক্স এর সংজ্ঞা এবং এর কিছু ব্যবহার বলতে আমরা কি কি করে থাকি এটা দিয়ে, ঠিক আছে? এখানে যে বলা আছে, তোমরা জাস্ট এখান থেকে একটু রিডিং পড়ে নিই যে রোবট কিভাবে কাজ করে, যে কিছু পাওয়ার সিস্টেম দিতে হয়, প্রসেসর থাকে, অনুভূতি বা সেন্সিং। এখানে অনুভূতি বলতে অ্যাকচুয়ালি সেন্সিং বোঝানো হয়েছে, ঠিক আছে? যে মানুষ কিভাবে ওকে দিয়ে সেন্স করতে পারে, সাথে রোবটের কিছু বৈশিষ্ট্য থাকে, সে কি কি কাজ করতে পারে, কি কিভাবে করতে পারে, সেগুলো আশা করি 9 10 ও ছিল। এই 9 10 এ কি রোবোটিক্স সম্পর্কে কোনো আলোচনা ছিল, ব্যবহার বা বৈশিষ্ট্য? নো স্যার। মনে হয় আমরা মোটামুটি জানি। তারপর আমি এটা সম্পর্কে আরেকটু বলে দেবো নেক্সট ক্লাসে। তোমাদের টাইম শেষ হয়ে গেছে, এমনি আজকে আমার নেটে অনেক ঝামেলা করেছে, আর এই ক্লাসটা আমি দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের যে স্লাইড বলো বা বইয়ের পৃষ্ঠা বলো, সো কারোর বই না থাকলে সমস্যা নেই, এখান থেকে পড়ে নিও। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। ওয়েট স্যার, আপনি তো একবার বলছিলেন যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হয় সেটা একটা ভিডিও করে আমাদের গ্রুপে দিবেন, কিন্তু আচ্ছা, পরবর্তীতে হ্যাঁ তো হ্যাঁ, আমি ভুলে গিয়েছি, মাঝখানে অনেক সেকেন্ডের পরীক্ষা, তোমাদের পরীক্ষা, সেজন্য আসলে সময় পাচ্ছি না। আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের দিয়ে দেবো। পরীক্ষা শেষ হোক তারপর দিয়েন। হ্যাঁ, এখন দিলে আসলে তোমাদের মাথায় এক্সট্রা একটা ঝামেলা, যেহেতু এখন লাগতেছে না, সো সেজন্য আমি নেক্সট উইকে তোমাদের এক্সাম শেষ হয়ে গেলে আমি করে রাখবো, তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা এখন তাহলে লিভ নিতে পারো। স্যার।